নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং রাজা মুরাদা এবং আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত বক্তা ডক্টর সৌমিত্র বসুকে আপনাদের সকলের সাথে পরিচিতি করে দেবার কাজটি দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। ডক্টর সৌমিত্র বসু উনি সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ত্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি করেছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় নৃতত্ত্ব বিভাগ থেকে সামাজিক বার্ধক্য বিজ্ঞানের ওপর পিএইচডি করেছেন। উনি বিগত 25 বছর বার্ধক্য বিজ্ঞানে বিভিন্ন রকম গবেষণার সাথে যুক্ত আছেন এবং সিএমআইজিতে একজন গবেষক ও প্রশিক্ষক হিসাবে নিযুক্ত আছেন। তার আজকের আলোচ্য বিষয় স্বাস্থ্যকর বার্ধক্য বনাম সক্রিয় বার্ধক্য, তার অর্থ এবং প্রভেদ। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নমস্কার, আমি সৌমিত্র বসু। আমি ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজিতে বিগত 25 বছর যাবৎ প্রায় একজন গবেষক এবং এখানকার প্রশিক্ষক হিসাবে নিযুক্ত রয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যদিও আমাদের সময়সীমা খুবই সংক্ষিপ্ত, সে বিষয়টি হলো স্বাস্থ্যকর বার্ধক্য বনাম সক্রিয় বার্ধক্য, যার ইংরেজি টার্মিনোলজি হচ্ছে হেলদি এজিং ভার্সেস অ্যাক্টিভ এজিং। এর মিনিং, অর্থ এবং এর ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। বার্ধক্য বিজ্ঞান এমন একটি বিষয় যেটি পৃথিবীর বিভিন্ন সভ্যতাতেই কিন্তু বয়স্ক মানুষদের উদাহরণ আমরা পাই। গ্রিক সিভিলাইজেশন, রোমান সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন তো বটেই, কিন্তু কোথাও বয়স্ক মানুষদের বিজ্ঞানসম্মতভাবে নিয়ে গবেষণা করার যে আঙ্গিক, সেই আঙ্গিক কিন্তু তৈরি হয়েছিল প্রথম আমেরিকায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় 1945 সালে। তার পরবর্তী অনেক সময় পরে ভারতবর্ষে এই বিষয় নিয়ে গবেষণার প্রথম সূত্রপাত করেন প্রফেসর পি.ভি. রামামূর্তি তিরুপতি ইউনিভার্সিটি থেকে। মানুষের জীবনের একজন মানুষকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি তার অস্তিত্বকে। একটি হচ্ছে তার দৈহিক অস্তিত্ব, একটি হলো তার সামাজিক অস্তিত্ব এবং একটি হলো তার মানসিক অস্তিত্ব। এই 3টি অস্তিত্বের মধ্যে প্রফেসর রামামূর্তি মানসিক অস্তিত্ব অর্থাৎ মেন্টাল সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস নিয়ে উনি গবেষণা করেন, কেননা উনি ছিলেন সাইকোলজিরই অধ্যাপক। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে সামাজিক এবং জৈবনিক যে সমস্ত বিষয় বার্ধক্য বিজ্ঞানের রয়েছে সেগুলো নিয়েও গবেষণা হয় এবং পূর্ব ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, তখন উনি ছিলেন চট্টোপাধ্যায়, উনি এই গবেষণা যারা অবসর গ্রহণ করেছেন তাদের ওপরেই করেন। এবার এই ভূমিকার প্রয়োজন এই কারণেই, কারণ যে সমস্ত সামাজিক বার্ধক্য বিজ্ঞানের গবেষণা এই সময় হয়েছিল, সমস্ত গবেষণাতেই দেখা গেছে যে বয়স্ক 80 দশকের আগে পর্যন্ত যে গবেষণাতে বয়স্ক মানুষকে একটি সামগ্রিক অস্তিত্ব হিসাবে দেখার প্রয়াস হয়েছে। অর্থাৎ মানুষটার বয়স হয়েছে, কিন্তু বয়স হলেও সে তো মানুষ, তাহলে তাকে তার টোটালিটিতে দেখা, অর্থাৎ সেই মানুষটার পারিবারিক জীবন,
সেই মানুষটার সামাজিক জীবন, সেই মানুষটার স্বাস্থ্যের পরিপ্রেক্ষিত, সেই মানুষটার ধর্মীয় জীবন, সেই মানুষটার ব্যবহারিক এবং মানসিক জগতের পরিচয় সবটা মিলিয়েই হতো। নতুন করে বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে সমস্ত গবেষণা এবং পশ্চিমের দুনিয়াতেও যে সমস্ত গবেষণাগুলি হয়েছে, সেখানে আলাদা করে কিন্তু বয়স্ক মানুষের যে অন্যান্য জীবনের বিষয় যেগুলো 80-র দশকের পর থেকে আলাদা আলাদাভাবে এসেছে, সে নিয়ে কিন্তু কিছু ছিল না ভারতবর্ষে। সেই কারণে বয়স্ক মানুষদের স্বাস্থ্য বলতে বৃদ্ধ বয়সে খাওয়া দাওয়ার পুষ্টির ওপর গুরুত্ব দেওয়া, স্বাস্থ্য এবং ঠিক রাখার জন্যে কিছু ব্যায়াম চর্চা করা, ধর্মের ওপর নির্ভরতা বেশি, অ্যালকোহল বা ধূমপান এইসব থেকে বিরত থাকা, এইসব বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হতো। এবং বার্ধক্য বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলতাম স্বাস্থ্যকর বার্ধক্য, অর্থাৎ হেলদি এজিং। এই কনসেপ্টটাই কিন্তু তখন ধীরে ধীরে জন্ম লাভ করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং এই বিষয়টাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সমাজ পাল্টায়, মানুষের অবস্থান পাল্টায়, মানুষের মানসিকতা পাল্টায়, মানুষের অভ্যাস পাল্টায়, মানুষের জীবনবোধ পাল্টায়। এই পরিপ্রেক্ষিতে একটা সময় এলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখল যে বার্ধক্যে স্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্যের উপর নির্ভর করে না, স্বাস্থ্য নির্ভর করে আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেটার উপর স্বাস্থ্য নির্ভর করে। স্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্যের জন্যেই স্বাস্থ্য নয়, স্বাস্থ্যকে ভালো রাখার জন্যে আরও অন্যান্য বিষয় রয়েছে। স্বাস্থ্য তার মধ্যে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে তারা নতুন একটি শব্দকে প্রণয়ন করল 90-এর দশকের প্রথম দিকে, যেটাকে তারা নামকরণ করল অ্যাক্টিভ এজিং বা সক্রিয় বার্ধক্য। এই অ্যাক্টিভ এজিংকে সংজ্ঞায়িত করতে গিয়ে তারা যেটা বলল যে একটা মানুষের বার্ধক্য সক্রিয় বলে চিহ্নিত হবে তখনই যখন তার জীবনে 3টে বিষয় সবথেকে গুরুত্ব পাবে। 1, তার স্বাস্থ্য, 2, তার সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা, এবং 3, তার বিভিন্ন কাজে অংশগ্রহণ, অর্থাৎ হেলথ, পার্টিসিপেশন অ্যান্ড সিকিউরিটি। এই 3টে বিষয়কে তারা চিহ্নিত করলো যে এই 3টে বিষয় মানে হেলথকে ভালো রাখার জন্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে তার সামাজিক সুরক্ষা এবং তার অংশগ্রহণ। এবং এই বিষয়টাকে বলতে গিয়ে তারা বলল যে এই বিষয়টা আরও গভীরভাবে যদি বিচার করি তাহলে তাকে নির্দিষ্ট করে আরও কতগুলো বিষয়, সেটাকে তারা বলল ডিটারমিনেন্টস অফ অ্যাক্টিভ এজিং। সেখানে ব্যক্তির ওপরে অনেক বেশি জোর দিচ্ছে যে অনেক মানুষ হয়তো জন্ম থেকেই অসুস্থ প্রবণ, অসুস্থতা তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে সে বিভিন্ন রকম অসুখের শিকার হয়েছে, সেটার ব্যাপার থাকে। 2 নম্বর, তার বাড়ির বা সামাজিক পরিবেশের মানুষের ব্যবহার, তার স্বাস্থ্যের ব্যাপার, তার অর্থনৈতিক ব্যাপার, যে জায়গায় সে আছে সেখানে চিকিৎসা পরিষেবা কীরকম, এই রকম কতগুলো বিষয়কে তারা সুনির্দিষ্ট করল। এবং এর সঙ্গে তারা আরও 2টো বিষয়কে বিশেষভাবে আলোকিত করল। সেটি একটি হচ্ছে লিঙ্গ অর্থাৎ জেন্ডার এবং আরেকটি হচ্ছে সংস্কৃতি বা কালচার। কারণ দেশ, কাল, সমাজ, সময় এবং জেন্ডার বা লিঙ্গের ভিত্তিতে এই সক্রিয় বার্ধক্যের অর্থটা কিন্তু পাল্টে যায়। আজকে ভারতবর্ষের প্রত্যন্তর গ্রামের একজন বৃদ্ধ মানুষের সক্রিয় থাকার যে অর্থ, আমেরিকা, জার্মানি, প্যারিস, লন্ডন, সেখানে থাকা একজন বয়স্ক মানুষের সঙ্গে কিন্তু এই ধারণাটা, সক্রিয় থাকার ধারণাটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। সেই বিষয়টাকে মাথায় রেখেই তারা জেন্ডার এবং কালচার অর্থাৎ লিঙ্গ এবং সংস্কৃতি এই বিষয় দুটোকে তারা সর্বোপরি চিহ্নিত করল এবং বলা হলো এই দুটি হচ্ছে ক্রস কাটিং ডিটারমিনেন্টস অফ অ্যাক্টিভ এজিং। তাহলে এইভাবে সক্রিয় বার্ধক্যের বিষয়টা এলো।
কিন্তু এইখানেই তো শেষ নয়, এটা তো 90-এর দশকের প্রথম দিক, আর আজকে আমি বলছি 2025-এর 15ই ফেব্রুয়ারি। তার মানে সময় এগিয়ে চলেছে। সময় এগিয়ে চলেছে মানে মানুষের মানসিকতাও পরিবর্তন, মানুষের জীবন বোধের পরিবর্তন, সমাজের ধারার পরিবর্তন হয়েছে। সেখানে দেখা গেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন এমন অনেক মানুষ আছে যাদের বয়সের সাথেও শিক্ষা করার যে প্রবণতাটা সেটা কিন্তু কমেনি, সেটা বেড়েই চলেছে। অর্থাৎ আমরা একটা কথা সচরাচরভাবে খুব বলে থাকি, যতদিন বাঁচি ততদিন আমরা শিখি। তাহলে এই যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু বিশেষভাবে গুরুত্ব পেতে লাগলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষেত্রে। 2002 সালে এটিকে তারা নামাঙ্কিত করলেন লাইফ লং লার্নিং। এই লাইফ লং লার্নিংয়ের মাধ্যমে একটা নতুন দিগন্ত খুলে গেল। অর্থাৎ সক্রিয় বার্ধক্যের যে 3টে স্তম্ভ ছিল, হেলথ, পার্টিসিপেশন, সিকিউরিটি, তার সঙ্গে সংযোজিত হলো 4র্থ স্তম্ভ, সেটি হলো লাইফ লং লার্নিং। এই পরিপ্রেক্ষিতে অবশ্য 1972 সালে যেটা কাজ করেছিলেন ফ্রান্সের সমাজবিজ্ঞানী পিয়ারে ভেলাস, যিনি ইউনিভার্সিটি অফ থার্ড এজ প্যারিসের টলৌস ইউনিভার্সিটি অফ টলৌসে এটা স্থাপন করেছিলেন, বয়স্কদের শিক্ষাদানের যে বিষয়টা, সে বিষয়টাও কিন্তু এই পরিপ্রেক্ষিতেই ছিল। সুতরাং সামগ্রিকভাবে আমরা, আমাদের সময়সীমা খুবই সংক্ষিপ্ত, সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি এই সচল স্বাস্থ্যকর বার্ধক্য এবং সক্রিয় বার্ধক্য, এই যে দুটো ধারণা, কারণ এই সংক্রান্ত কিন্তু আরও অনেক ধারণা রয়েছে, সাকসেসফুল এজিং, প্রোডাক্টিভ এজিং, হেলদি এজিং, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। কিন্তু 2002 সালের পর এই হেলদি এজিংয়ের অর্থ কিন্তু আবার নতুনভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে, যে কারণে 2021 থেকে 2030 এই যে 10টা বছরের সময়সীমা, এই সময়সীমাটাকে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি চিহ্নিত করেছে ডিকেড ফর হেলদি এজিং। অর্থাৎ এখন কিন্তু হেলদি এজিংয়ের মানের অর্থ কিন্তু শুধুমাত্র স্বাস্থ্যের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ তোমার ফাংশনাল এবিলিটি কতটা থাকছে এবং সেখানে কতটা তুমি ডিজিজ ফ্রি হয়ে থাকতে পারছো, অসুখ বিসুখ থেকে মুক্ত হয়ে থাকতে পারছো, সেই সব ব্যাপারগুলোও কিন্তু হেলদি এজিং কনসেপ্টের মধ্যে যুক্ত হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে বিচার করতে গেলে যেভাবে এই ধারণাগুলো এসেছিল, সেখানে প্রথম আসে হেলদি এজিং, এবং তখন তার মানে অর্থ সম্পূর্ণই আলাদা ছিল, শুধুমাত্র স্বাস্থ্যের মধ্যেই সীমায়িত ছিল। সেই জন্যই আমি সেই বিষয়টাকে দিয়ে বললাম, কারণ এই ধারণাগুলো পরস্পরের সঙ্গে এমনভাবেই সংযুক্ত যেটা একটাকে বলতে গেলে আর একটা এসে যায়। এবং এই কনটেক্সটে আর একটা ধারণাও ছিল সাকসেসফুল এজিং, যেগুলোর প্রত্যেকটার অর্থ যেভাবে শুরু হয়েছিল এবং বর্তমান সময়ে সেটা যে অর্থে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। যেহেতু সময় পাল্টাচ্ছে, মানুষের জীবন পাল্টাচ্ছে, জীবন বোধ পাল্টাচ্ছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে এবং গবেষণার প্রকৃতিও পাল্টাচ্ছে। তাহলে সমস্ত বিষয়টিকে মিলিয়ে স্বাস্থ্যকর বার্ধক্য বা হেলদি এজিং এবং অ্যাক্টিভ এজিং বা সক্রিয় বার্ধক্য, এই ধারণা দুটো আমাদের বার্ধক্য বিজ্ঞানের, বিশেষ করে সামাজিক বার্ধক্য বিজ্ঞানীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবং ধারণাগুলোকে আমি এই কারণেই একটু পুঙ্খানুপুঙ্খভাবে বলার চেষ্টা করলাম, যেহেতু এই ধারণাগুলো আমাদের পাঠ্যক্রমের মধ্যে বা ছাত্রছাত্রী বা গবেষক গবেষিকাদের কাছে যাতে এটা আমি এই বার্তাটা পৌঁছে দিতে পারি, এই প্রয়াসেই আমি আজকের আমার এই বক্তব্য রাখলাম। সময়সীমা আমাদের খুবই কম, তার মধ্যে আমি যেটুকু পারলাম আপনাদের কাছে এই যে দুটো ধারণা, তার সঠিক যথার্থতাটাকে আমি পৌঁছে দেবার চেষ্টা করলাম। এই বলে আজকের এই অনুষ্ঠানের এই বক্তব্য আমি এখানেই পরিসমাপ্তি ঘটালাম। নমস্কার। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। ধন্যবাদ ডক্টর বাসু। আজকের অনুষ্ঠানে বার্ধক্য বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ এবং প্রাঞ্জল ভাষায় সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে উপস্থাপিত করার জন্য অনেক ধন্যবাদ। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে CMIG স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি গত 3 দশক ধরে প্রবীণ নাগরিকদের সেবার উদ্দেশ্যে কাজ করে আসছে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই CMIG কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং
আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।